আসসালামু আলাইকুম, আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল লাইমিলিতে। যদি চ্যানেলটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখুন। আর যদি ভালো না লাগে তাহলে দেখতে থাকুন, দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ। তো মাঝে মাঝে আপনাদের জন্য বিনোদনমূলক কিছু খবরের ব্যবস্থা করি। যারা এই চ্যানেলের নিয়মিত সদস্য আছেন, নতুন খবর খোঁজেন, তো এরই ধারাবাহিকতায় আজকে একটা বিনোদনমূলক খবরই, এক ধরনের খুবই আশ্চর্যজনক একটা ঘটনা। আহ, তো এই ঘটনা আপনার হচ্ছে যে একজন স্ত্রী স্বপ্নে তিনি তার স্বামীকে ভালোবেসে বাস্তবে তিনি আপনার গর্ভবতী হয়ে পড়েছেন। তো এই ভালোবাসা একটু অন্যরকম ভালোবাসা, যারা বুঝে নেবেন অবশ্যই বোঝার কথা। তো যেহেতু ছোট বাচ্চারাও দেখে, সেই কারণে ভাষা ব্যবহারে একটু সংযত হতে হচ্ছে, সেটা স্বাভাবিক। তো এই ভালোবাসা বেশি তিনি বাস্তবে গর্ভবতী হয়ে গেছেন। বিষয়টা নিয়ে তোলপাড় চলছে। খবরটা হচ্ছে আপনার 25 তারিখের। আর খবরের সূত্র হচ্ছে ভারতের গণমাধ্যম জি নিউজের একটা খবর এটা। আর ঘটনা হচ্ছে আপনার ভারতের বিহার রাজ্যের ভাগলপুর গ্রামে এই ঘটনাটা। তো এই ঘটনা থেকে আমার খুব ছোটোবেলার একটা গল্প খুব খেয়াল হয়েছে। তখন মনে আমি আপনার ইন্টারমিডিয়েট পাশ করেছি। আমি তখন অনার্সে ভর্তি হয়েছি। আমি বাংলাদেশে আসলে অনার্স কমপ্লিট ছিল আমার, ম্যাথমেটিক্সে অনার্স ছিলাম আমি। তো যখন অনার্সে পড়ি তখন আমার উঠতি বয়স মেবি 19-20 ওরকম হবে বয়সটা। তো একদিন স্বপ্নে আপনার হয়েছে কি, আমি খুব হিন্দি ছবি পছন্দ করতাম। আমার মতো সবাই দুষ্ট না নিশ্চয়ই, আমি আশা করি সবাই খুব ভালো মানুষ। তো আমি একটু দুষ্ট ছিলাম ছোট থাকতে, আমার চেহারা দেখলে নিশ্চয়ই বোঝা যায়। তো আমি একদিন দেখছি কি আপনার, আমার রানী মুখার্জি আমার খুব প্রিয় নায়িকা ছিল। আমি খুবই পছন্দ করতাম রানীর, আমার পুরো রোম জোরে রানীর খুব পোস্টার টোস্টার লাগাইতাম। মানে রানী বলতে আমি বেহোশ ছিলাম। শাহরুখের খুব হিংসা হইতো তখন, চলতে চলতে ছবিটা যখন বের হয়েছে, যে শাহরুখ আর রানীর রোমান্স দেখে আমি এসে একদম রাগে পোস্টার টোস্টার ছিঁড়ে ফেলছি। মানে অন্ধভক্ত হইলে যেটা হয় আর কি। তো বয়স কম ছিল সেই কারণে। তো স্বপ্নে কিন্তু একদিন আমি দেখছি যে আমিও রানীরই কিন্তু ভালোবাসছি। ভাগ্য ভালো যে রানী এসে দাবি করে নাই যে সে অন্তঃসত্ত্বা হয়ে গেছে বা গর্ভবতী হয়েছে, তাহলে কিন্তু ভেজাল ছিল। রানী মুখার্জি হিন্দু, আমি মুসলমান, পরে একটা প্যাচ লেগে যেত। এরকম নিশ্চয়ই অনেকেই যারা আছেন, স্বপ্নে অনেক সময় আমাদের এটা হয় যে আমরা একে অপরকে ভালোবাসি, নানান, এটা লাইফে মাঝে মাঝে সবারই হয় দু একবার। তো সেই ঘটনাটাকেই আপনার আমাদের এই সমিতা ভাবি, এই নামটা ছদ্মনাম, সমিতা ভাবি তিনি বাস্তবে আসলে প্রমাণ করে দিয়েছেন যে স্বপ্নে আদর করলে আসলে বাস্তবে গর্ভবতী হওয়ার সম্ভাবনা থাকে। তো ঘটনা হচ্ছে সমিতা ভাবির যিনি বর আছেন আমাদের শ্যামল দাদা, এটাও ছদ্মনাম। তো শ্যামল দাদা আপনার কাজের জন্য তিনি আপনার বাড়ি থেকে প্রায় 7 মাস ভাবির থেকে দূরে ছিলেন। এখন 7 মাস পরে এসে তিনি শোনেন যে ভাবি 3 মাসের অন্তঃসত্ত্বা। দাদা তো আসমান থেকে পড়ছে, ঘটনায় কি ঘটাইলে সমিতা। তো সমিতা ভাবি খুব আদরে আদরে গলায় বলছে, জানো আমি না তোমার এই স্বপ্নে ভালোবাসছি, গত 2-3 মাস ধরে তুমি আমার এই স্বপ্নে ভালোবাসো, আমি এখন গর্ভবতী হয়ে গেছি। তো এই কথা শুনে শ্যামলদার খুব অজ্ঞান টজ্ঞান হয়ে গেছে। পরে পানি টানি পড়া দিছে, সাধু পুরোহিতরা আইসা ঝাড়ফুঁক দিয়ে জ্ঞান ফিরানোর পরে শ্যামলদার মাথায় আসছে যে এটা সম্ভব কিনা। তো যারা আপনার কুসংস্কারে বিশ্বাস করে, অনেকে এগুলো আগের যুগে আপনার এরকম কুসংস্কার ছিল, যে আপনার এরকম ধরনের হয়তো বিশ্বাসটা ছিল, কিন্তু এখন প্রযুক্তির সাথে আসলে সব কিছু বদলে গেছে, যে এটা কখনোই বাস্তবসম্মত কথা না। তো শ্যামলদার এক বোন আছেন কাজলা দিদি, এটাও একটা ছদ্মনাম। তো এই কাজলা দিদি আবার খুব শিয়ানা মানুষ। উনি আবার আপনার বৌদিকে চ্যালেঞ্জ করে বসছেন যে ঠিক আছে, তুমি যদি স্বপ্নে ভালোবেসে আমার ভাইকে ভালোবেসে তুমি অন্তঃসত্ত্বা হও, তাহলে এটা ডিএনএ টেস্টের মাধ্যমে এটা প্রমাণ করতে হবে। তো সমিতা বিবি তো দিদি পড়ছেন বিপদে। তো শ্যামল দাদার বাড়ির যারা আছেন, ওনার বাবা মা বা পাড়া প্রতিবেশী, বিষয়টা অবশ্যই নিন্দনীয় ছিল। লোকচক্ষুর লজ্জা একটা বিষয় আছে, যেহেতু আমরা একটা সমাজে বসবাস করি। তো তারা লজ্জিত হয়ে আপনার দেখা গেছে যে সমিতা দিদিকে বাবার বাড়ি পাঠিয়ে দিয়েছেন। এখন বাবার বাড়ি পাঠানো ওই শুধু শেষ হয়নি, ওই যে কাজলা দিদি আছে শ্যামল দাদার বোন, ননদরা একটু প্যাঁচ লাগাই নিয়ে থাকে। তো এই কাজলা দিদি দাবি করেছেন, পুলিশের কাছে মামলাও করেছেন, যে তার ভাবি তার ভাইয়ের অবর্তমানে একজন পুরুষের সাথে আপনার পরকীয়াতে আসক্ত ছিল। তো মেইন ঘটনাটা হচ্ছে এটাই, যে পরকীয়াটা এখানে মেইন ঘটনা ছিল। তো পরবর্তীতে পুলিশ যখন আপনার বিষয়টা সম্পর্কে মামলা হয়, তো তারা সমিতা দিদির যেই সমিতা ভাবির যে মোবাইল ফোনটা ছিল সেটাকে তারা হাতে নেয়। হাতে নেওয়ার পরে সেখান থেকে কিছু তথ্য তারা কালেকশন করে, যে আসলে ঘটনার পিছনের ঘটনা কি। তো দেখা যায় যে মোবাইলে তিনি আপনার প্রযুক্তির মাধ্যমে হোয়াটসঅ্যাপ, ইমো, ভাইবার ইউজ করে কারোর সাথে কথা বলছিলেন, আর একটা নাম্বার থেকে খুব ঘন ঘন ফোন আসতো। তো পরবর্তী সময় ধারণা করা হয়েছে যে
এই যে কি বলে যে আপনার অজ্ঞাত দাদা আছেন, তিনিই বেসিক্যালি সমিতা ভাবির যেই আপকামিং বেবি আছে তার পিতা। তো সমিতা দিদিকে তালাক দেওয়া হয়েছে, এই ছিল মেইন গল্প। তো এখান থেকে কয়েকটা বিষয় আমি কেন আসলে এইসব গল্পগুলো মাঝে মাঝে আনি, কারণ আমাদের এই চ্যানেলগুলোতে আমরা নানান ধরনের খবর আপলোড করি। বেশিরভাগ খবরই থাকে আপনার মন খারাপ করার মতো খবর, বেশিরভাগ খবরই থাকে যেসব খবরগুলোর কারণে মন খারাপ হয়। তো তার পাশাপাশি এইসব গল্পগুলো তোলার একটা কারণ আছে, যে বর্তমানে সমাজে পরকীয়টা এত একটা বেশি অবস্থা ধারণ করেছে, আর এটার পিছনে একটা অন্যতম কারণ হচ্ছে স্বামীর অনুপস্থিতি থাকা। আপনার দেখা গেছে যে আপনার কিছু কিছু ক্ষেত্রে যথেষ্ট প্রবাসীরা আমরা দেশের বাইরে থাকি, খুব কম সংখ্যক মানুষ আছে যারা হয়তো স্ত্রী নিয়ে পরিবার নিয়ে বিদেশে থাকি, বাট বেশিরভাগ সময় হয় কি যে আমরা পরিবার হয়তো বাংলাদেশে আছে বা ভারতে আছে, আপনি হয়তো বিদেশে আছেন কর্মের তাগিদে, কারণ সবাই সব ধরনের সুযোগ সুবিধা নাই। তো এই ধরনের ঘটনাগুলো মাঝে মাঝে হয় যে কর্মের তাগিদে পুরুষরা যখন ঘরের বাইরে থাকে, স্ত্রীরা নানান পরকীয়া জড়িয়ে যায়। আর এই পরকীয়া জড়ানোর সবচেয়ে প্রধান একটা অন্তরে হচ্ছে এই মোবাইল ফোন। এই মোবাইল আমাদের বাংলাদেশ ভারতের মধ্যে একটা জিনিস সমস্যা কি, যখন কোনো তথ্য বা প্রযুক্তি আমাদের সামনে আসে আমরা সবাই সেটার প্রতি খুব পাগল হয়ে দৌড়াই। আপনি দেখেন ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইমো, ভাইবার আমরা যেই পরিমাণ ইউজ করি বাংলাদেশ ভারতীয়রা, আপনার ইউরোপিয়ানরাও কিন্তু ফেসবুক, তারপর ভাইবার, হোয়াটসঅ্যাপ, ইমো এত পরিমাণে ইউজ করে না। তারা আপনার গুগল টুগল বিভিন্ন কাজে প্রয়োজনে ইউজ করে বা এগুলো থেকে ইনকাম করার ট্রাই করে। আর আমরা এগুলো থেকে প্রেম প্রীতি ভালোবাসা, বিশেষ করে যারা আমার মতন একটু কম স্মার্ট আছেন, আমার ছাত্র জীবনে যেটা হইতো আর কি, যখন আমি অনার্সে ভর্তি হয়েছি আর একটু কাইলেটেলে ছিলাম, বয়স কম ছিল, এতটা ম্যাচিউর ছিলাম না। তো সুন্দরী মেয়ে দেখলে আমার খুব নার্ভাস ফিল হইতো। একবার সাহস করে এক মেয়েরে, আমার খেয়াল আছে, আমি তখন মনে হয় ইংরেজি ডিপার্টমেন্টের একটা মেয়ে, আমি তাকে গিয়ে প্রপোজ করছিলাম। নামের সাথে মিল ছিল, ভাবছিলাম যে জীবনের নায়িকা বানাই নিব। নাম ছিল নাইমা। তো নাইমাকে প্রপোজ করার পরে, অবশ্য এই ভিডিও আমার বউ দেখলে আমার খবর আছে, গোপন কথা। তো নাইমাকে প্রপোজ করার পরে নাইমা আমার বলছিল যে আয়নায় কখনো নিজের চেহারা দেখছেন, আমার চেহারাটার সাথে একটু কল্পনা করে দেখেন তো কেমন লাগে। তো নাইমার এই কথা আমার এতটা ইফেক্ট করছে যে আমি আসলে এরপরে কখনো কোনো মেয়ের সামনে গিয়ে প্রপোজ করার মতো সাহস পাই নাই। দুর্বল হার্টেড মানুষ ছিলাম, আবার অনেকে আছেন পিস ছাড়ে না, তবে আমি পিস ছেড়ে দিয়েছিলাম। তো প্রযুক্তির যুগে আইসা এই ধরনের আমরা যারা একটু অপেক্ষাকৃত কম স্মার্ট আছি, আমাদের একটা সুযোগ হচ্ছে কি যে এই ফেসবুকের মাধ্যমে, হোয়াটসঅ্যাপের মাধ্যমে, ইমোর মাধ্যমে অনেক মানুষের সাথে কমিউনিকেশন করাটা খুব সহজ হয়। ফেসবুক আইডিতে ছবি টবি দেখা ইনবক্সে দিতে থাকে, এক সময় না এক সময় যদি রিপ্লাই হয়, এরকম প্রেমগুলো কিন্তু খুব স্বাভাবিক। অবশ্য আমরা বাঙালিরা, ভারতীয় বাংলাদেশিরা খুব ট্যালেন্ট আছি, ব্লুটুথ বয় আছি, আমরা ইউরোপিয়ান সহ বাংলাদেশে ভারতে ভাগায় নিয়ে আসি বিয়ে করানোর জন্য, তারাও পাগল হয়ে চলে আসে। ভালোবাসার টান খুব বেশি, 7 সমুদ্র 13 নদী পার করে আমরা চলে আসি। তো এই ফেসবুকের মাধ্যমে আপনার উঠতি বয়সের জেনারেশন যারা আছে তারা তো প্রেম করছেই, আর আমাদের ভাবিরা যারা আছে বা আমরা অনেক ভাইরা যারা আছি, যারা রেশমি ভাবির লাইভ দেখি সারাদিন ফেসবুকে, রেশমি ভাবি ওনা ছাড়া আসে, আমরা একদম ফেসবুকে বেশিরভাগ সময় আমরা ইসলামিক স্ট্যাটাস যাই দেই না দেই বা হিন্দুদের ধর্মীয় স্ট্যাটাস যাই দেই না দেই, রেশমি ভাবিরা লাইভে আসলে আমরা কিন্তু হুমড়ি খাইয়া গিয়ে পড়ি। তার মানে হচ্ছে আমরা প্রযুক্তির সাথে খুব বেশি কানেক্টেড না। আবার এই রেশমি ভাবি আবার বইলা দেয় যে একটা কলে আসতে হলে 20টা শেয়ার দিতে হবে গ্রুপে, আমরা কিন্তু 20-এর জায়গায় 200 শেয়ার দিয়ে কমেন্ট করি যে ভাবি আমি তো দিছি, আমারে কেন নেন না, আমারে কি চোখে পড়ে না? ভাবি আবার মাঝে মাঝে দয়া হলে নেয়। তো এই যে প্রযুক্তির অপব্যবহার, তা আপনি ভাবেন আপনি রেশমি ভাবির লাইভ দেখেন, এখন ও যে আমরা তো আর লাইভে গিয়ে, পুরুষরা তো লাইভে গিয়ে নোংরামি করে না, বেশিরভাগ সময় করে না, তো ভাবিরা আসলে কি করবে? তো ভাবিদের জন্য অনেক ধরনের ব্লুটুথ দেওয়ারা আছে, তারা টার্গেট করে যে কাদের বউ বিদেশ থেকে, আবার অনেকের দেশে থাকলেও টার্গেট করে যে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া আছে কিনা, ওইখানে এই প্রযুক্তির মাধ্যমে ঢুকার চেষ্টা করে। আর বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু সফল, বেশিরভাগ ক্ষেত্রেই সফল। ওই যে সিসিটিভির মাধ্যমে ডিসি কাকার যে ভিডিও সামনে আসছে, বিষয়টা তা না। এরকম সিসিটিভি যদি মানুষের মেসেঞ্জারে লাগানো হয়তো, আপনার আমার কত যে ভাবির এরকম ঘটনা আমাদের সামনে চলে আসতো, আপনি স্বীকার করেন না করেন, এটা বাস্তবতা। তো এই প্রযুক্তিটা আমরা ভালো কাজে আসলে ব্যবহার করতে পারছি না। আর বিশেষ করে যারা আমরা প্রবাসে আছি, যারা বউ পরিবার দেশে রেখে সংসার করি, হয়তো আনুষ্ঠানিক বিয়েগুলো হয়, তো এই মুহূর্তে বাংলাদেশ ভারতে আমার মনে হয় না যে আমি আপনি যাকে বিয়ে করছি সে কারো না কারো প্রেমিকা। তো বিয়ের পরে আমরা আবার দামি ফোন টোন হাতে দেই, এগুলো থেকেও নানান সময় এই ঝামেলাগুলো হয়। তো দিতে না নাই প্রবাসীদের স্ত্রীটা যে খারাপ হয় তাও না, 2-4% আছে এই সমিতা ভাবিদের মতো, যাদের কারণে আসলে অসংখ্য ভালো মানুষ যারা স্বামীদেরকে বিদেশ রেখে বাংলাদেশে যথেষ্ট পরিশ্রম করেন, কষ্ট করেন, তারাও আসলে বদনাম হয়ে যায়, এভারেজলি গালি খায়। তো আমার আপনার সচেতন হওয়া উচিত প্রযুক্তি ব্যবহারে।
যারা ভাবিরা আছেন, অনেক ভাবিরা আমাকে শোনেন, আপুরা শোনেন, তাদেরকেও আসলে প্রযুক্তির ব্যবহারে সচেতন হওয়া উচিত। যে অনলাইন রিলেশন, অনলাইন এই ভালোবাসা, এইসব সম্পর্কগুলো কিন্তু পচা শামুকের মতন পা কেটে দেয়। আপনি যে কথা বলছেন, চ্যাটিং করছেন মেসেঞ্জারে, কার সাথে কী করছেন আপনি তারা চিনেনও না। হতে পারে আপনার এগুলো সেই স্ক্রিনশট রাখছে, আপনি কথা বলছেন রেকর্ড করে রাখছে, ভিডিও কলটা রেকর্ড করে রাখছে, পরবর্তী সময় ব্ল্যাকমেইলিং হচ্ছে, সংসার ভেঙে যাচ্ছে, আপনার নানান ধরনের ঝামেলায় কিন্তু পড়তে হচ্ছে। সো নিজে আসলে এগুলোকে কন্ট্রোল করতে হবে। আমাদের চেষ্টা থাকে বোঝানোর, তারপরে অনেকে বোঝেন, অনেকে গালি দেন, তারপরে আবার এই ভিডিওতে অনেকে গালি দিবেন যারা এই ক্যারেক্টারগুলোর মধ্যে কোনো একটা ক্যারেক্টারে জড়িত আছেন। আমি শতভাগ শিওর কিছু গালি তো আসবেই। তো দেখা যাক কারা কারা এই ক্যারেক্টারে জড়িত, কমেন্টের দিকে তাকাই রইলাম। ভালো থাকুন, সুস্থ থাকুন, এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।